টং দোকানে বসে চা খাচ্ছে কয়েকটা ছেলে, যার মধ্যে আবিরও বসে আছে। অত্যন্ত সুন্দর অমায়িক একটা ছেলে সে। তার সৌন্দর্য, মেধা ও ধনী ব্যক্তিত্ব নিয়ে সব সময় গর্ব করে। আবির বলল, আমি এমন কোনো মেয়েকে প্রপোজ করেছি আর সে অ্যাকসেপ্ট করেনি এমন কোনো দিন হয়নি। তার কথায় ওর বন্ধু ইমন বলে উঠল, তাই চ্যালেঞ্জ হয়ে যাক তাহলে। আবির একটা মুচকি হাসি দিয়ে বলল, সন্দেহ আছে কি আমার কথায়? ওর বন্ধু ইমন বলল, সেটাই দেখায় যাক কেমন খেলোয়াড় তুই। ডান কি করতে হবে বল, বলে আবির ইমনের দিকে তাকাইল। ইমন বলল, দেখ সামনের রাস্তায় একটা আপু যাচ্ছে, তাকে পটাতে পারিস কিনা। আবির রাস্তায় দেখল একটা বোরখা পরা মেয়ে, আগা গোড়া পর্দা। আবির চোখ কুচকে বলল, এইটা যুবতী মেয়ে না খালাম্মা, কিছুই বোঝা যাচ্ছে না। ইমন বলল, উনি নাফিসা আপু, এবার মাস্টার্সে পরীক্ষা দিচ্ছে। ভেবে দেখ পারবি। এই আপুকে দেখিনি কখনো, ছেলের সাথে কথা বলতে পারবি, তাকে পটাতে। ইয়ে তো আমার বা হাতের খেল, দেখ কি হয়। ওর ডিটেলস রাতে মেসেজ করে পাঠিয়ে দেশ, বলে আবির ওখান থেকে চলে আসল। আবির এবার সবে অনার্স কমপ্লিট করল, মাস্টার্সে ভর্তির ডেট এখনো দেয়নি। মেসে থাকে সে। রুমে এসে ভাবল, এক ক্লাস উপরে পড়ে, তাও আবার পর্দা করে, তার মানে সে মুসলিম। দেখতেও কেমন খ্যাত টাইপের লাগছিল। উফ গড, চ্যালেঞ্জ নিয়ে কি ভুল করলাম। আবির চ্যাটার্জি কখনো ভয় পায় না কিছুতে। কত মডেল মেয়েদের এক পলকে আয়ত্ত করে নিয়েছে, আর এই মেয়েত একটা খ্যাত বলে আবির দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখল 6:25 বাজে। বাহ, আজ ভালোই ঘুম হইছে। এমন সময় ফোনে ইমনের মেসেজ, মেয়েটার সব ডিটেলস এবং নাম। নাফিসা নাম শুনতেই মনে হয় গেও গেও ভাব, কিন্তু ফোন নাম্বার নেই। ইমনকে ফোন দিয়ে বললাম, এই ব্যাটা মেয়েটার ফোন নাম্বার কেন দিসনি? ও বলল, দোস্ত অনেক ট্রাই করলাম, ফোন নাম্বার জোগাড় করতে পারলাম না। কেন, কোনো ফ্রেন্ডের কাছ থেকেও পাইলি না? না দোস্ত, পাইনি রে, এটা তোকেই সংগ্রহ করতে হবে। বেস্ট অফ লাক, বলি ইমন ফোন কেটে দিল। ব্যাপার না, আমি নিজেই সংগ্রহ করে নিব বলে একটা মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে গেল আবির। রাত 2টার দিকে হবে। নাফিসা ধপ করে চোখ খুলে পাশে তাকিয়ে দেখল একটি পুরুষের ছায়া তার পাশের বালিশে শুয়ে আছে। একটু বিব্রত বোধ করে, আবার গভীর ঘুমে তলিয়ে গেল। এই 5 জিনদের মধ্যে এক জিন, যারা বাল্যকাল থেকেই নাফিসার সঙ্গে থাকত। নাফিসার সাথে জিনগুলো আরও 13 বছর আগে থেকেই থাকত। তারা পুরো একটা পরিবার থাকে। যে ছায়াটি শুয়ে আছে, এটা নাফিসার লাভার জিন। যেদিন নাফিসা দোয়া পোড়ায় আলসামি করে, সেদিন এই জিনটি ওর পাশে শুয়ে থাকার জায়গা করে নেয়। পরদিন নাফিসা ফজরের নামাজ পড়ার জন্য ওঠে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারে না। প্রচণ্ড শরীর ব্যথায় আবেশ হয়ে আছে।
তারপর 3 কুল পরে শরীরে হাত বুলাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যই স্বাভাবিক হয়ে যায়। এরপর ফজরের সালাত আদায় করে নিজের গা বন্ধ করে নেয় সূরা পড়ে। নাফিসা তার চাচা চাচির সাথে থাকে। খুব ছোট্ট বেলায় বাবা মা আগুনে পুড়ে মারা যায়। খুব ভোরে বাসায় আগুন লেগে যায়। বাবা ঘুমিয়েই ছিল। মা হঠাৎ জেগে দেখে আগুন। তখন কোনো হুঁশ না পেয়ে ছোট্ট 1 বছরের নাফিসাকে বুকে নিয়ে রুমের বাহিরে এসে তার শাশুড়িকে চিৎকার করে ডেকে শাশুড়ির রুমের দরজার বাহিরে নাফিসাকে রেখে আবার দৌড় দেয়। নাফিসার দাদি বিলকিস বেগম নামাজ শেষ করে কেবল উঠেছে। এই সময় নাবিলা মানে নাফিসার মায়ের চিৎকারের শব্দে দরজা খুলে দেখে ফ্লোরে ছোট্ট নাফিসা কাঁদছে। আর নাবিলা দৌড়ে আগুন লাগা রুমে যাচ্ছে যেখানে নাফিসার বাবা মেহেদি ঘুমিয়েছিল। বিলকিস বেগম নাফিসাকে কোলে নিয়েই চিৎকার দিয়ে ওঠে। সবাই আসার আগে সব শেষ হয়ে যায়। সেদিন মা ওর বাবাকে নিয়ে আর ফিরে আসতে পারেনি ছোট্ট নাফিসার কাছে। আগুনে পুড়ে 2 জনেই মারা যায়। সেদিন আকাশ বাতাসে কান্নায় দুঃখের ছায়ায় ভরে গিয়েছিল। এমনই সেই দিন এতিম হয়ে যায় নাফিসা। এরপর 6 বছর বয়সে বিলকিস বেগম মারা গেলে নাফিসার স্থান হয় তার চাচার সংসারে। সেখান থেকেই তার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। কারণ তার চাচাতো ভাইবোনদের সংখ্যাও নেহাত কম ছিল না। 4 ভাইবোন, তার উপর আবার নাফিসা যেন চোখের বিষ হয়ে উঠেছিল পরিবারটায়। নাফিসা কাঁদছে এবং মনে মনে বলছে, মাঝে মাঝে আমার শরীর কেন এত ব্যথা হয় আল্লাহ, আর সহ্য করতে পারছি না, এবার মুক্তি দাও আল্লাহ। চোখের পানি মুছে রান্নাঘরে যেয়ে সকালের নাস্তা বানাতে লেগে পড়ল। সবার জন্য চা, রুটি, ভাজি ছাড়াও কয়েক পদের নাস্তা রেডি করল। বাসায় কাজের লোক আছে, কিন্তু ছুটা কাজের লোক। রুম মোছা, থালা বাটি ধোয়া ছাড়া টুকটাকি কাজ করে। দরজায় গিয়ে নক করে বলে চাচি। কয়েকবার ডাকার পর চাচি দরজা খুলে রেগে বলে, এত চিল্লানোর কি আছে? বাড়িতে কি ডাকাত পড়ছে? না মানে, আমার আজ 7টায় টিউশনি আছে, ছাত্রীর পরীক্ষা, তাই একটু আগে যেতে হবে। আপনাকে সব দেখে দিয়েই চলে যাব। চাচি বলল, থাক, আর বলতে হবে না, ঢের করেছিস। আর কাজ করে আমাকে তো উদ্ধার করেছিস। ফ্রেশ হয়ে এসে চা নিয়ে বসে পড়ল চাচি আর বলল, যা সবাইকে ঘুম থেকে তুলে দিয়ে যা। নাফিসা সবার রুমে নক করে এসে রেডি হতে লাগলো। এমন সময় চাচির ডাক, এই বারানির বাচ্চা। নাফিসা হোঁচকিয়ে উঠল এবং দৌড়ে চাচির রুমে গেল। চায়ে এত চিনি কেন বলে গালে ঠাস করে একটা চড় দিল এবং বলল, চিনি ফুরালে কি তোর মরা বাপ এসে চিনি কিনে দিয়ে যাবে? অচমকায় চড়টা খুব জোরেই লাগল। গালে হাত দিয়ে দিয়ে নাফিসা বলল, আমার শরীর খুব খারাপ চাচি, তাই ভুল হয়ে গেছে। ও ঘর থেকে ওর চাচা এসে বলল, সকালবেলা কি শুরু করলা? আর তোকেও বলি। নাফিসা মনোযোগ দিয়ে একটু কাজ
করতে পারিস না? যত সব ঝামেলা ঘাড়ে উঠে এসেছে, কবে যে মুক্তি পাব? ও ঘর থেকে নাফিসা চলে আসে। 2 চোখ দিয়ে পানি পড়া থামছে না। আজ প্রতিদিন চাচির হাতে চড়না। হোসনা খায় কিন্তু আজ চাচা ওভাবে বলতে পারল? লজ্জায় জোরে কাঁদতে পারছে না। সোজা বাথরুমে গিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগল। 5 মিনিট পর বের হয়ে এসে রেডি হলো এবং যাওয়ার সময় ওর চাচাতো বোন বিথি এসে বলল, আপা নাশতা করে যা। নাফিসা বিথিকে বলল, না রে, দেরি হয়ে গেছে আজ অনেক, বলেই চলে গেল। রাস্তায় হাঁটছে কিন্তু চোখের পানি থামছে না। একটা রিকশা ডাকল, বলল, ভাই যাবেন? হো খালাম্মা যাব। বলেন কই যাবেন? কথাটা শুনে একটু চুপ করে গেল, তারপর রিকশায় উঠে পড়ল গন্তব্যস্থানে যাওয়ার জন্য। মনে মনে বলল, আমি সঠিক পর্দা করছি বলেই আজ উনি খালাম্মা বলে ডাকল। নাফিসার ছাত্রী মিলিদের বাসায় নেমে রিকশার ভাড়া মিটিয়ে বাসায় ঢুকল। মিলি বসে আছে তার জন্য। ওকে পড়াচ্ছিল মিলির মা, এসে নাস্তা দিয়ে গেল। সাথে সাথে নাফিসা বলল, খেয়ে আসছি তো আন্টি, এগুলো নিয়ে যান। আজ ওর গলা দিয়ে খাবার নামবে না। মিলিকে পড়িয়ে বাসা থেকে বের হল। গন্তব্যস্থান মিতুদের বাসায় যাবে। কিছু নোট আনতে। সামনে ইনরকোস পরীক্ষা। এমনি ক্লাস বা প্রাইভেট কিছু পড়ে না, তাই মিতুই ভরসা। মিতুদের বাসা থেকে নোটগুলো নিয়ে বাসায় আসছিল, এমন সময় মনে হলো কেউ তাকে ফলো করছে। তবুও না দাঁড়িয়ে একমনে হাঁটতে লাগল। এই যে মিস, একটা পুরুষ কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল। আবির কাছে এসে বলল, আপনি কেমনে বুঝলেন আমি আপনাকেই ডাকছি? রাস্তায় তো অনেক মেয়েই যাচ্ছে। নাফিসা সালাম দিয়ে বলল, ভাই কিছু বলবেন? নাফিসার মুখে ভাইয়া ডাক শুনে আবির বেশ দমে গেল, থতমত করতে লাগল। নাফিসা বলল, কিছু বললে বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে। আবির বলল, না মানে কি বলবে ভেবে পাচ্ছিল না। চট করে বলে দিল, আপনি টিউশনি করান না? হুম তো, আসলে আমার ছোট ভাইকে পড়ার জন্য একজন শিক্ষক খুঁজছিলাম। আপনি যদি কথা শেষ না হতেই নাফিসা আবিরের মুখের কথা কেড়ে নিয়ে বলল, ছেলেদের আমি পড়াই না বলে হনহন করে নাফিসা চলে গেল। আবির এমন অপমান জীবনে হয়নি। দূর থেকে ওর বন্ধুরা বলল, আশা ছেড়ে দে আর আমাদের ট্রিট দে। ওদের কথা শুনে আবির রাগে চলে গেল। সেখান থেকে বাসায় এসে নাফিসা ফ্রেশ হয়ে কাজ করতে গেল। চাচি একবারও বলল না খাওয়ার কথা। দিনটা কোনো মতে গেল। রাত 11টার দিকে আকাশের দিকে তাকিয়ে নাফিসা ছাদে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘে ঢাকা। জোরে জোরে বৃষ্টি চমকাচ্ছিল। এমন সময় জোরে কেঁদে উঠল মা বলে। আর বলছে, দাদি তুমি না বলো তা আমি স্পেশাল একটা মেয়ে, সবাই আমায় এই জন্য ভালোবাসবে। কেন তুমি মিথ্যা বলছিলা? এমন সময় জোরে বৃষ্টি চলে আসে। নাফিসা আরো
জোরে কাঁদে ফুফিয়ে ফুফিয়ে। এমন সময় পাশে থাকে বেলি ফুলের গাছের টবটি পড়ে গেল, আর সাথে সাথে পিছন ফিরে দেখে খুব সুদর্শন পুরুষ, যার দুই পাশে সাদা বিশাল ডানা। নাফিসা দেখে ভয় পেয়ে যায়, আর সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে পুরুষটির দিকে। পুরুষটি ধীরে ধীরে নাফিসার কাছে এগিয়ে আসে আর তার দুই পাখা দিয়ে নাফিসাকে আবদ্ধ করে নেয়। জিনটি নাফিসাকে ওর পাখা দিয়ে জড়িয়ে ধরল। নাফিসা আর কিছু করতে পারে না, দোয়া পড়তেও ভুলে যায়, আর বলল, নাফিসা, তুমি যে সত্যই স্পেশাল, তুমি কি সেটা জান? তাই তো তোমায় আমি এত ভালোবাসি, আর কাছেও নিজের করে চাই বৈধ নিয়মে, বাবার নিষেধ সত্ত্বেও। জিন পুরুষটির নাম কাইফ। কাইফ বলল, নাফিসা, আমার দিকে তাকাও। নাফিসা সম্পূর্ণ কাইফের আয়ত্তে, যেন ওর হুকুমের গোলাম। কাইফের চোখের দিকে তাকিয়ে দেখল চোখ দুইটি গাঢ় নীল বর্ণের, আর সেখান থেকে দ্রুতি ছড়াচ্ছিল। কিন্তু কি অবাক কাণ্ড! নাফিসার চোখও ধীরে ধীরে নীল বর্ণ ধারণ করছিল। ছাদের পরিবেশটা একদম ভৌতিক অবস্থা। এখানে কোনো সাধারণ মানুষ থাকলে নিশ্চয় হার্ট ফেল করত। হুম হচ্ছে, আর একটু জলদি নিজের মস্তিষ্কের উপর প্রেসার দাও নাফিসা। নাফিসার মুখ দিয়ে তখন শুধু গড় গড় শব্দই হয়ে যাচ্ছিল, আর নীল থেকে গাঢ় নীলের পথে যাচ্ছে চোখ দুইটি। এমন সময় কাইফকে কেউ একজন জোরে ধাক্কা দিল, এবং হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে দূরে ছিটকে গিয়ে পড়ল। সাথে সাথে কাইফ গর্জে উঠল। দুইটা মেয়ের ছায়া গিয়ে গিয়ে নাফিসার মাথায় হাত দেয়, আর সাথে সাথে অজ্ঞান হারিয়ে ফেলে নাফিসা, এবং নিচে ফ্লোর পড়ে যায়। এরপর চারটা জিন ছায়া এসে কাইফকে বেঁধে ফেলে মায়াবলে। কাইফ শুধু একটা কথাই বলতে পারল, আমায় ছেড়ে দিন, তাছাড়া ও মরে যাবে। রাত 11:45 বাজে। কলিং বেল বেজেই চলছে। বিথি ধরপড়িয়ে ওঠে ঘুম থেকে। তবুও কলিং বেল বাজা থামছে না। ও ডাইনিং রুমে যেতেই দেখল ওর মা জাহানারা বেগম চিল্লায় বলল, ওই ছুরি কই? রাতে যে একটু ঘুমাবো তার উপায় নেই। মুখপুরি মরছে নাকি? মরলে ঝামেলার পা ধুয়ে উঠতাম। আম্মা আপারে এইভাবে কেন বলছেন? উনি কি ঘুমাবেন নাকি? উনি কি মানুষ নন? জান দেখেন, এত রাতে বৃষ্টির মধ্যকে আসল। তুই চুপ থাক, পরের জন্য মায়া দেখছি। ধরে না বলে মেয়ে ধমক দিল। জাহানারা জাহানারা লুকিং গ্লাস দিয়ে দেখল বারান্দায় কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে তার একমাত্র ছেলে রাফি। ঢাকা থেকে আসছে সে। তারপর হন্তদন্ত হয়ে দরজা খুলে দেয়। রাফি ঢুকে মাকে সালাম দেয়, আর বলে, এত সময় লাগে দরজা খুলতে? এমনি নাকি আমি ওকে পছন্দ করি না? ছেলে আমার কাক ভেজা হয়ে গেছে, খুলে দেওয়ার নামই নাই। বিথি যাত টাওয়াল নিয়ে আয়ার মুখপুরীকে ডেকে বল গিয়ে খাবার গরম করতে। রাফি বেশ রেগেই গেল এবং বলল, মা, আবার শুরু করছ? তোমার ধামরি মেয়ে ছিল না? ও তো খুলে দিতে পারত। ভাইয়ের রাগ দেখে বিথি ভয় পেয়ে যায়। টাওয়াল এনে দিয়েই দৌড়ে
চলে যায় নাফিসাকে ডাকতে। কারণ ভাই এখন তার ভুল ধরবে আর বেশি ভুল করে ফেললে গালে 2টা চড়ও পড়বে। মা কেমন আছো? আর বাবা নিশ্চয় ঘুমাচ্ছে। ওনার শরীর কি ভালো আছে? ধীরে বলল হুম, সবাই ভালোই আছে। জাহানারা ছেলেকে বড্ড ভয় পায়। নাফিসা যে আজ খুলে দিল না। ওর শরীর কি ঠিক আছে? জাহানারা গজ গজ করতে করতে বলল। ওর আবার কি হবে? ওর মতো মাইয়াদের কিছু হয় না। ওরা মানুষের সংসারে আগুন জ্বালাতেই ভালোবাসে, যেমন ওর মা আমার সংসার জ্বালাইছিল। মা কিছু বললে? না, কই কিছু বলিনি তো বলে। জাহানারা ছেলে মাথার চুল মোছার দিকে তাকালো। রাফি এবার মাস্টার্স কমপ্লিট করে একটা জবে ঢুকছে, পাশাপাশি MBAও করছে। বিথি দৌড়ে এসে বলল, আম্মা আপা তো ঘরে নেই। ঘরে নাই মানে? কই গিয়া মরছে? রাফি ধমক দিয়ে বলল, মা এসব কথা ছাড়বা না? ওয়াশরুম, করিডোর সব জায়গাতে কি দেখছিস? না, না দেখে এসে চেঁচাচ্ছিস? কোথাও নেই, সব জায়গাতে খুঁজেছি। বিথির দিকে তাকিয়ে রাফি দেখল ও ভয় কাঁপছে। আজব তো, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠা এত বড় মেয়ে কিনা এই সামান্য ব্যাপার নিয়ে এই অবস্থা। লাইট জ্বালায় দেখছিস তো? হ্যাঁ ভাইয়া, আপা আপা করে ডাকলাম, কিন্তু কোথাও পেলাম না। রাফি কি যেন ভেবে দৌড়ে ছাদে গেল, পিছে বিথি ও দৌড় দিল। ছাদটা ঘুটঘুটে অন্ধকার, প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। চিলেকোঠা রুমের বারান্দায় গিয়ে লাইট জ্বালালো আর মনে মনে বলল, আল্লাহ বোনকে যেন পাই এখানে। ছাদের শেষ দিকটাই রেলিং ঘেঁষে কেউ বসে আছে দেখে রাফির আর বুঝতে বাকি রইল না ওটা কে। দৌড়ে গেল ওর কাছে। এমন সময় বিজলির আলোয় দেখল ওর কোমর অবধি ছাদের পানিতে ডুবে গেছে। বিকট শব্দে কোথায় জানি বাজ পড়ল। বিথি পিছন থেকে চিল্লায় উঠল আর সাথে সাথে লাইটটি ঠাস করে ফেটে গেল। সঙ্গে সঙ্গে ঘুটঘুটে অন্ধকার। রাফি পিছন ফিরে বলল, চিল্লাস কেন? যা নিচে থেকে লাইট নিয়ে আয়। এই বলে নাফিসাকে কোলে তুলে জোরে আসতে গিয়ে বেলি ফুলের টবের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আর সাথে সাথে নাফিসাও ছিটকে পড়ে গেল। বিথি লাইট নিয়ে এসে জোরে বলে উঠল, ভাইয়া আপার মুখে রক্ত কেন? রাফি ঝট করে উঠে নাফিসাকে আবার কোলে তুলে খোঁড়াতে খোঁড়াতে নিচে সিঁড়ি দিকে এগিয়ে গেল। পায়ে বড্ড তারও লেগেছে। ছেলের কোলে নাফিসাকে দেখে আতকে উঠল আর চিল্লে বলল, ওর কি হইছে? বিথি শুধু কেঁদে বলল, আম্মা আপনার কথা আল্লাহ শুনছে। আপা মরে গেছে মনে হয়। ভাইয়া আপা কি বাঁচবে রে? মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। নাফিসার অবস্থা দেখে এই গজলটিই শুধু মনে পড়ছে। নাফিসার কাছে অপমানিত হওয়ার পর বেশ দমে গেছে আবির। মনে মনে ভাবল, এই মেয়েকে সহজে বসে আনার মতো মেয়ে না। তারপরও হাল ছাড়ছি না। সহজে কাজ না হলে অন্য ব্যবস্থা। আবির চ্যাটার্জিকে এভয়েড করা।
হাড়ে হাড়ে টের পাইয়ে দিব আমি। কি জিনিস? আবির হারতে জানে না। তারপর ফোন হাতে নিয়ে কাকে যেন ফোন দিয়ে বলল, মেয়েটার ফোন নাম্বার সহ ডিটেলস চাই। রাফি বিথির কথার দিকে কান্না দিয়ে রুমে চলে গেল আর বিথিকে বলল, টাওয়াল নিয়ে আয় কুইক। চেয়ারে আধা বসা রেখে নাফিসাকে রাফি ধরে আছে। বিথি টাওয়াল নিয়ে আসলে ওকে বলে আগে চুলগুলো মুছে দে। নাফিসার চুলগুলো অনেক বড় ছিল, সেই চুল বয়ে পানি টুপ টুপ করে পড়েই যাচ্ছিল। জাহানারা ছেলের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে আছে, তারও চোখে মুখেও ভয়ের ছাপ স্পষ্ট বুঝা যাচ্ছে। মা, তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবেই? যাও জলদি ওর ড্রেস চেঞ্জ করে দাও। আমি অন্য রুমে যাচ্ছি বলে রাফি চলে যাচ্ছিল। তোর পায়ে কি হইছে বাবা? রাফি পিছনে ফিরে রাগের দৃষ্টিতে হাতে ইশারা করে শুধু দেখালো, আগে ওকে চেঞ্জ করাও। বাসায় চিল্লানোর শব্দ রাফির বাবা সাজ্জাদ হোসেনের ঘুম ভেঙে যায় এবং সে উঠে পড়ে রুম থেকে বেরিয়ে আসলো ডাইনিং রুমে আর বুঝল শব্দ নাফিসার রুম থেকেই আসছিল। এক পা দুই পা করে নাফিসার রুমের দিকে এগিয়ে গেল এবং দেখল বিথি কাঁদতে কাঁদতে তার মাকে বলছে, আপনি অনেক করছেন, এখন যান আপনি এখান থেকে। আপার জন্য আমরা আছি, আপনি থাকলে আপার আরও ক্ষতি হবে, আর গিয়ে আনন্দ করুন। আপনার তো খুশির রাত আজ। সাজ্জাদ হোসেন বিথিকে ধমক দিয়ে বলল, কি হইছে বলে বিছানায় দেখে নাফিসা শুয়ে আছে আর মুখ দিয়ে ফেনা প্লাস রক্ত অল্প অল্প বের হচ্ছে। সেগুলো মোছায় ব্যস্ত বিথি। সাজ্জাদ বলল, ওর কি হয়েছে বলে জলদি নাফিসার কাছে এসে বসে পড়ল। বিথি শুধু বলল, জানি না বাবা, আপার কি হইছে। ও ঘর থেকে রাফি জলদি চেঞ্জ করে বলল, সর একটু। বিথি সরে গিয়ে বসল। রাফি ভেবে পাচ্ছে না এখন তার আসলে কি করাটা উচিত। বিথিকে বলল, ওর বুকে একটু পাম্প দে। আর ও নাফিসার চোখে মুখে পানি ছিটাচ্ছিল যাতে ওর অঙ্গান জলদি ফিরে আসে। যদিও জানে এগুলো করে মনে হয় না ওর অঙ্গান ফেরানো যাবে, তবুও বৃথা চেষ্টা করছে। আর এত রাতে ডাক্তার পাওয়াও সম্ভব নয়। রাফির হঠাৎ মনে পড়ল রাফসান ভাইয়ের কথা। রাফসান একজন বড় ডাক্তার আর ওর ফুফুর এক মায়ের ছেলে, সাথে রাফির বড় বোনের স্বামীও। রাফি মার দিকে তাকিয়েও বলল, বড় ফুফুকে কল দাও জলদি, আর রাফসান ভাইয়ার সাথে লাইন করে দাও জলদি। এখন সেই ভরসা। রাফসান আহমেদ একজন ইয়াং ও নামকরা ডাক্তার। এই বয়সে সে বেশ সুনাম অর্জন করেছে। দেশের বাহিরে থেকে পড়ালেখা তার স্ত্রী সুমি, যে কিনা 9 মাসের প্রেগন্যান্ট। রাফসান ব্যালকনিতে বসে সিগারেট টানছে আর দূর থেকে সুমিকে লক্ষ্য করছে। সিগারেটে সুমির প্রবলেম হবে বলে সে ব্যালকনিতে। রাফসানের মা রেহেনা বেগম ঘুমিয়ে আছে তার রুমে। এমন সময় ফোন বেজে উঠল। রেহানা ফোনের দিকে তাকিয়ে দেখল তার ভাই সাজ্জাদের ফোন। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:45 বাজে। রেহেনার কেমন
জানি মনে হলো বাসার সবাই ঠিক আছে তো। ফোন রিসিভ করা মায় ওপার থেকে। জাহানারা সালাম দিয়ে বলল, বুবু কেমন আছেন? ভালো। এত রাতে কল? জাহানারা সেদিকে তোয়াক্কা না করে বলল, সুমি ভালো আছে বুবু। এই কথা শুনে কিছুটা অবাক হলো আর ভাবল এটা বলার জন্য এই রাতে কেউ কল দেয়। ভালো আছে এটা বলার জন্য কল দিয়েছিস? এমন সময় রাফি বলে উঠল, মা আমাকে জলদি দাও। জাহানারা আর কিছু বলতে না পেরে ছেলেকে ফোনটি দিয়ে দিল। রাফি ফুফুকে সালাম দিতেও যেন ভুলে যায়। ফুফু, রাফসান ভাই বাসায় আছে? রেহেনা ভ্রু কুচকে বলল, এদের মা। ছেলের কি হলো যে এমনভাবে কথা বলছে? এমন সময় ঘুম ভাঙ্গায় কেউ, তাও জলদি খবর হলেও তা হয়। বেশ বিরক্তির সাথে বলল, হুমম আছে। বাসার সবাই ঠিক আছে তো? রাফি নাফিসা বলেই আর কিছু বলতে পারছে না। রেহেনা চমকে ওঠে নাফিসার কথা শুনি। বাবা মা মরা মেয়ে, তার উপর যা অবস্থা ওর। রাফির গলা ধরে আসল বলতে গিয়ে, ফুফু ওর অবস্থা খুব খারাপ, অঙ্গান হারিয়ে ফেলেছে। আমরা কিছু জানি না বলে সব ঘটনা খুলে বলল। রেহানার মনে হলো কেউ ওর কলিজাতে টান দিল। বলল, 5 মিনিট পর ফোন দিচ্ছি বলে কেটে দিল ফোন। রাফসানের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি করবে ভেবে পাচ্ছিল না। ছাদে কাইফকে বাঁধে রাখা হইছে। কাইফ দেখল ওর বাবা খৈয়াম, মা, 2 বোন সামনে দাঁড়িয়ে আছে। আব্বা, আমাকে ওর কাছে যেতে দিন, না হলে ও বাঁচবে না। খৈয়াম হুঙ্কার দিয়ে বলল, ওর এই অবস্থার জন্য তুমিই দায়ী। আমি তোমাকে আগেই বলছি, এখানে আমরা একটা কাজে এসেছি, সেটা পূর্ণ হলেই চলে যাব, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। আর আজ তুমি যা করেছ এতক্ষণে, মালিকের কাছে খবর চলে গেছে। মেয়েটাকে মনে হয় না আর বাঁচিয়ে রাখবে। এতক্ষণে কাজ শুরু করে দিছে। আর হতে পারে এই রাত তার শেষ রাত। রাফি ফুফুর ফোনের আশায় অপেক্ষায় আছে। এমন সময় বাজজ পড়ল আর সাথে সাথে সব লাইট অফ হয়ে গেল। ডাইনিং রুমে বিকট শব্দ হল। মনে হল জানালার গ্লাস ফেটে গেল। রাফি সহ সবাই আতকে উঠল এবং সেদিকে অন্ধারের দিকে এগুলো। রাফির সাথে সবাই চলে গেল ওদের খেয়ালি ন্যায় রুমে একা নাফিসা। সবাই বেরোর হতেই কারা যেন রুমে ঢুকল এবং ভয়ানক হাসি দিয়ে উঠল। এক পর্যায়ে অন্ধকারে শুধু ধস্তাধস্তি এবং গঙ্গানির শব্দ পাওয়া গেল। রাফসান ড্রাইভ করছে, পাশে রেহানা বসে। রাফসান একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। কারো নাম্বারেই কল ঢুকছে না। রেগে এবার ফোনটারে আছাড় মারল পায়ের নিচে। রেহানা খুব চিন্তিত। আজ যে কি হবে আজ তারও জানা নেই। কাইফ তার বাবার কথা শুনে চমকে উঠল। তারপর বলল, আপনি আপনার ভেলকি দেখাইছেন? আমারও যে দেখানো বাকি আছে বলেই কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে অদৃশ্য হয়ে গেল। নাফিসার রুমের মধ্য 7টা কুৎসিত ভয়ঙ্কর কুকুর দাঁড়িয়ে আছে। তাদের মধ্য একজন লাফ দিয়ে নাফিসার বুকের উপর উঠল।
এবং নাফিসার চুলের মুঠি ধরে নিচে ফেলে দেয় আর বুকের উপর উঠে গলা চেপে ধরে, একদম বাজেভাবে ধরে ফেলছে। এমন ভাবে ধরছে যে নাফিসা অজ্ঞান হারানোর ভিতরই ছটফট ও গঙ্গাতে শুরু করে দেয়। কাইফ রুমে প্রবেশ করেই এক ঝটকানে জিনটিকে ছুঁড়ে ফেলে দেয় এবং নাফিসাকে খাটে শুয়ে দেয়। এক নজর নাফিসার দিকে চেয়ে বলল, জানি না কোনো দিন তোমার সাথে আর দেখা হবে কিনা। বলেই হিংস্র হয়ে ওদের দিকে ফিরে তাকাল। রাফি এবং ওর পরিবার ডাইনিং রুমে খুঁজে বেড়াচ্ছে কি হয়েছে এবং বের হবার চেষ্টা করছে সেখান থেকে, কিন্তু বারবার একই জায়গায় ঘুরে ফিরে চলে আসছে। সবাই ভীষণ ভয় পেয়ে গেল। জাহানারা বলে উঠল, ওই মেয়ে অলক্ষণে মেয়ে, ওর সাথে খারাপ জিনিস থাকে। আমি এমনি ওর সাথে ওমন ব্যবহার করি। মা, আমরা এখানে এক সমস্যার ভিতর আছি, তার উপর তোমার পেঁচাল। তুমি এবার কি থামবে? কাইফ তার সাদা দুইটা ডানা বিশাল আকারে মেলে ধরে আর হুঙ্কার দিয়ে বলে, কে আছিস আয় এবার। ওরা 7 জন একসাথে কাইফকে আক্রমণ করল। একের পর এক ব্যান কাইফের উপর হুমড়ি খেয়ে পড়ছে। কাইফ দেখল ও একা সবার সাথে পারছে না। তখনই একটা ভুল করে ফেলল। ওর সমস্ত শক্তি দিয়ে নাফিসার চারদিকে একটা সুরক্ষা চক্র বানিয়ে দিল এবং ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল। খৈয়াম এসে ছেলেকে ধরে ফেলল এবং জিনদের বলল, ক্ষমা করে দিন আমার ছেলেকে, ও অবুঝ। ওদের মধ্য এক নারী কণ্ঠ বলে উঠল, তোকে দায়িত্বে রাখা হয়েছিল, কিন্তু তোর ছেলে সব নষ্ট করে দিছে। এর শাস্তি ওকে আর তোর পরিবারকে ভোগ করতে হবে। এমন সময় চারদিকে আজান দিয়ে উঠল। কাইফ এবং ওর পরিবারের সাথে সেদিন কি হয়েছিল সেটা অজানাই রয়ে গেল। আজান শেষ হতেই পুরো বাড়িতে লাইট চলে আসল। সবাই বেশ আশ্চর্যই হয়ে গেল। রুমে কিছুই হয়নি। তারপর রাফি নাফিসার কাছে গিয়ে দেখল সব স্বাভাবিক। রাফসান রাফিদের বাসায় এসে পৌঁছালো একটু পর। কলিং বেল চাপ দিতেই বিথি চমকে ওঠে, বলল, এই সময় কে? রাফি গিয়ে গেট খুলে দিতেই দেখে রাফসান এবং পিছে তার ফুফু দাঁড়িয়ে আছে। রাফিকে পাশ কাটিয়ে সোজা ডাইনিং রুমের ভিতর দিয়ে নাফিসার রুমে চলে গেল হনহন করে। সামনে যে শ্বশুর শাশুড়ি আছে তাদেরও কোনো খেয়াল করল না। রাফি তো বেশ অবাক হয়ে গেল। রাফসান ভাইয়া যে এরক কাজ করল বিশ্বাসই করা যায় না। রাফিও পিছন পিছন যেতেই রেহানা নিষেধ করল, বলল, ও এবার এসেছে আর চিন্তা নেই। তোরা মনে হয় সারা রাত ঘুমাস নি, গিয়ে একটু ঘুমা। আর জাহানারা তোর জামাই প্রথম তোর বাসায় আসলো, তাকে মেহমানদারি করবি না? আর তাছাড়া রাফসান একদম পছন্দ করে না রোগী চিকিৎসা করা অবস্থায় রুমে কেউ থাকুক। বিথি বলে উঠল, রোগীটা কে? রাফি কটমট করে তাকালো বিথির দিকে। বিথি চুপ মেরে গেল এবং যে যার রুমে চলে গেল। রেহানা যেন হাফ ছেড়ে বাচল এবং দ্রুত নাফিসার রুমের দিকে পা বাড়াল।
রাফসান সোজা গিয়ে নাফিসাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মায়ও সামনে কাঁদতে পারেনি। নাফিসা যে কিনা রাফসানের প্রথম প্রেম ছিল। রাফসান ওকে ধরে বলল, ভুল হয়ে গেছে। আমার পাখিটা এভাবে এত বছর রাগ করে তোকে দূরে রাখা আমার ঠিক হয়নি। রেহানা যে ভয়টা পাচ্ছিল আজ সেটাই ঘটে গেল। রেহানা এসে ওর ঘাড়ে হাত দিয়ে বলল, বাবা এখানে দয়া করে সিন ক্রিয়েট করিস না, ভুলে যাস না এটা তোর শ্বশুর বাড়ি। রাফসান পিছন ফিরে মায়ের দিকে তাকালো। থমকে গেল রেহানা ওর দুটো রক্তবর্ণ চোখ দেখে। আরও কিছু বলতে গিয়েও আর বলতে পারল না। আজ যেন কোনো বাধাই মানছে না সে। 4 বছর যাবত ওকে দেখেনি। এমন সময় রেহেনা বলল, ওর ট্রিটমেন্ট শুরু করতে হবে তো বাবা। দেখো না ওর কি হইছে। এবার যেন রাফসান হুঁশ ফিরে পেল। সকালে নাফিসার অঙ্গান ফিরে আসে। চোখ খুলতেই দেখে সামনে চেয়ারে রাফসান ওর হাত ধরে বসে আছে। নাফিসা ধপ করে উঠে বসে। রাফসান চমকে উঠে বলে, সবাইকে তো ভয় পাইয়ে দিছিলি, আপনিও ভয় পাইছিলেন বুঝি? রাফসান কথাটা শুনে চুপ করে রইল। তারপর কি জানি ভেবে বলল, কেমন আশিস পাখিটা? আদর করে রাফসানের দেওয়ানা পাখি। নাফিসা শুধু ছল ছল চোখে রাফসানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, অমনি ওর ফুফু রুমে এসে বলল, রাফসান যা, ফ্রেশ হয়ে নে, তোর শাশুড়ি নাস্তা করার জন্য ডাকছে। ফুফুর হাতে প্লেট ভরতি ভাত দেখে নাফিসার চোখ চকচক করে উঠল এবং বলল, আমার জন্য খুব ক্ষুধা লাগছে ফুফু। ফুফু ভাত মাখিয়ে নাফিসার মুখে ভাতের লোকমা তুলে দিল। এবার নাফিসার চোখের পানি আর আটকাতে পারল না। টপ টপ করে পানি ঝরেই চলছে। রেহানা বিব্রত হয়ে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? নে জলদি শেষ করতো ভাতগুলো। রাফসানের আর বুঝার বাকি রইল না। রাফসান সেখান থেকে দ্রুত চলে গেল। মেয়েটার চোখের পানি যে ওকে বড্ড পোড়ায়। নাফিসা এই ফুফুর উপর এখনো রাগ চেপে বসে আসিস? নাফিসা মুখে ভাত নিয়েই শুধু মাথা নাড়িয়ে না করল। দেখ, সেদিন আমি ইচ্ছা করে তোদের বিয়ে ভাঙ্গিনি। আজ তোকে কিছু বলবো, শুনে তোর যা মনে হয় তা ডিসিশন নিবি। তোর মায়ের ছবি কি কখনো দেখেছিস? ও মাথা নিচু করে বলল, না দেখিনি। তোর নিজের মাকে জীবনে দেখিসনি? ব্যাপারটা আজব নয় কি? তোর সামনে যে কোনো মহিলাকে দাঁড় করিয়ে যদি বলা হয় এটা তোর মা, তাহলে তুই তাই বিশ্বাস করবি? নাফিসার কাছে এর কোনো জবাব নেই, কারণ বাবাকে তাও ছবিতে দেখেছি, কিন্তু মাকে কখনো দেখিনি। চাচা, চাচি, দাদিকে বলেও কোনো লাভ হয়নি, উল্টো বকা খেতে হয়েছে। নাফিসা ফুফুকে বলল, তাহলে কি করব? ফুফু, আমার যে জানার কোনো সুযোগও নাই। রেহেনা বলল, হুম জানি, সেটা বলেই ভাতের লোকমা পুড়ে দিল ওর মুখে। তাহলে শোন, তোর বাবা মেহেদী আমাদের সবার ছোট ছিল, আমাদের খুব আদরেরও ছিল। ও খুব মেধাবী ছিল।
ও যখন কানাডায় স্কলারশিপের সুযোগ পেল তখন আব্বা কিছু না ভেবেই কিছু জমি বিক্রয় করে ওর যাওয়ার ব্যবস্থা করে দিল। দিনগুলো বেশ ভালোই চলছিল। পড়াশোনার পাশাপাশি ও জব করত এবং সেখান থেকে বাবাকে মোটা অঙ্কের টাকাও পাঠাত। এভাবে চলার পর তোর বাবার পড়াশোনা শেষের দিকে একদিন হঠাৎ করে এক কানাডিয়ান মেয়ে মানে তোর মাকে নিয়ে বাসায় হাজির। মেহেদি বলে মেয়েটা নাকি ওর বউ। বাবা এগুলো দেখে বেশ কষ্ট এবং গম্ভীর হয়ে গেলেন। নাবিলা যখন এই বাড়িতে পা রাখল তখন সাথে সাথে কই জানি থেকে 2টা কুকুর দৌড়ে আসে উঠানে। জাহানারা তখন প্রেগন্যান্ট ছিল 7 মাসের। 2 কুকুর ওর পাশ দিয়ে দৌড়ে যেতেই জাহানারা চমকে ওঠে এবং কিছু বুঝে ওঠার আগেই নিচে রাখা কাঠের গুঁড়ির উপর পড়ে যায়, যার ফলাফল তোর চাচির বাচ্চা নষ্ট হয়ে যায় এবং সেদিন মৃত্যুর হাত হতে অলৌকিকভাবে বেঁচে যায়। তারপর থেকে তোকে আর তোর মাকে সহ্য করতে পারে না জাহানারা। এর জন্য তোর মাকেই দোষী বলে মনে করত। সেদিন কুকুর 2টি তোর মাকে দেখে সেই চিৎকার করছিল। আমি তখন রাফসান ও তোর ফুফাকে নিয়ে চট্টগ্রাম থাকতাম। তারপর মোটামুটি সব স্বাভাবিক ছিল। 8 মাসের মাথায় আব্বা অস্বাভাবিক ভাবে মারা গেলেন। এই তোর যেমন গত রাতে সমস্যা হয়েছিল তেমনি ভাবে আব্বারও সমস্যা হয়েছিল। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আমি রাফি আর তোর ফুফাকে নিয়ে এই বাসায় চলে আসি। তোর মাকে সেদিন প্রথম দেখেছিলাম আমি। অতি চমৎকার মেয়ে ছিল নাবিলা, কিন্তু তখন খুব রাগ হচ্ছিল ওকে দেখে। রেগে তোর মাকে যা ইচ্ছা তাই বলেছিলাম। আব্বার দাফন শেষে আরও 8 দিন থেকে বাসায় ব্যাক করি আমরা। তারপর তোর মার সাথে আর কোনো দিন দেখা বা কথা বলার সুযোগ হয়নি আমার, এমনকি মেহেদির সাথেও না, বলে কাঁদতে লাগল রেহানা। নাফিসা জানিস মা, তোর বাবা আমাদের খুব আদরের ছিল, কিন্তু ভাইটার সাথে শেষ দেখাও করতে পারিনি সেদিন। আম্মা একটা কথা বলছিল যেদিন আগুনে তোর মা পুড়ছিল সেদিন নাকি তোর মাথায় ভাবে শুধু দাঁড়িয়েছিল। আগুনে তোর বাবা নাবিলাকে কিছুতেই ফেলে রেখে আসতে পারেনি, যার ফলাফল সব সমাপ্ত। এটা তোর দাদি কিছুতেই মেনে নিতে পারেনি। তবুও তোর মুখের দিকে তাকিয়ে ধৈর্য ধরেছিল। একদিন এসে প্রথম দেখতে পাই তোকে, খুব সুন্দর ফুটফুটে বাচ্চা 1 বছরের। দেখলেই চোখ জুড়িয়ে যায়। সেদিন রাফসান তোকে কোলে তুলে নিয়ে বলেছিল এটা আমার মিষ্টি পাখি, যে এখনো সেই নামেই ডাকে তোকে। এরপর দিনগুলো বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ রাতে কল আসে সাজ্জাদ বলে আম্মার অবস্থা নাকি সেই খারাপ। আমি আবার বেশ ঘাবড়ে যাই না জানি আজ আম্মার সাথে কি ঘটেছে। বাসায় পৌঁছাইতে দেখি অনেক মানুষ। আমার আর বুঝার বাকি রইল না যে কি সর্বনাশ আমাদের হয়েছে। আম্মার দাফন কাজ শেষ হবার পর তোকে কে দায়িত্বে নিবে সেই নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়। জাহানারা একদম সবার সামনে সাফ বলেই ফেলে দেয় তোকে কিছুতেই নিবে না। তোর মা নাকি যেদিন থেকে এই বাসায় এসেছে সেদিন থেকে পরপর
অঘটন ঘটেই চলছে। রাফসান তোকে হাত ধরে নিয়ে এসে বলল, আম্মু চলো না আমরা পাখিটারে আমাদের কাছে নিয়ে যাই। তখন আমার বুক ধরপড়িয়ে উঠল, না জানি তোর কারণে আমার রাফসানকে ওর নানির মতো না হারাতে হয়। আমি সেদিন ওর হাত ধরে টেনে নিয়ে এসে বললাম, তুমি একদম চুপ থাকবা আর দ্রুত সেদিন বাসায় নিয়ে আসি ওকে। কথা গুলো শুনে নাফিসার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। চোখের জল মুছে নাফিসা বলল, তাহলে তোমাদের ধারণা আমার মা এবং আমার জন্য এই ক্ষতিগুলি হয়েছে? রেহানা কোনো জবাব দিল না। তার মতে দুই মামেই দায়ী। রেহেনা বলল, দেখ আমি তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। নাফিসা বলে উঠল, তাই নিজের মেয়ের থেকে কেউ বুঝি তার ভালোবাসাকে এভাবে ছলনা করে কেড়ে নেয়? নাফিসা যে এমন উত্তর দিবে সেটা ভেবেই দেখেনি রেহেনা। নিজেকে মনে হচ্ছে আজ বড় অপরাধী হচ্ছে। আচ্ছা ফুফু, বাবা কি আমার জন্য কিছু রেখে যায় না? বেশ বিব্রত অবস্থায় পড়ে গেল রেহানা। এই মেয়ে কি চাচ্ছে? কিছুক্ষণ ভেবে বলল রেহানা, হুম এখন যা দেখছিস এর বেশিরভাগ তোর বাবার টাকার। ফুফু, আমার মনে হয় আমাদের মানে চাচা সম্পত্তির পরিমাণ 4 কোটি তো হবেই। তার মানে বাবারই 3 কোটির বেশি। যার বাবার এত সম্পত্তি, তার মেয়ে কেন না খেয়ে থাকে? টিউশনি করে কেন? নিজের খরচ চালাতে হয় কারণে অকারণে কেন ম্যার খেতে হয় বলতে পারো বলে? নাফিসা কেঁদে উঠল। বেহেনা বলল, দেখ মা, আমি এত কিছু জানি না, তুই শুধু রাফসানের সংসারটুকু ভাঙ্গিস না। অনেক কষ্টে আমি একটু স্বাভাবিক করছি। আমি মা হয়ে ওর পা ধরেছি, ক্ষমা করে দে মা। ফুফু, আমি কেন একা কষ্ট পাব? আর প্রিয় জিনিস হারানোর ব্যথা জানো? এবার জানবে। দিনটা রেহানার বাজে ভাবে কেটে গেল। রাফসানকে বাসায় পাঠানোর ব্যবস্থা করে দিল। বিকেলে হাফ ছেড়ে বাচল যেন। রাফসান চলে যাওয়ার পর রেহেনা রাফিদের পুরো পরিবারকে নিয়ে বাহিরে চলে গেল। নাফিসাকে বলেছিল কিন্তু নাফি যায়নি। অন্ধকার ছাদে ওর লম্বা লম্বা চুলগুলো ছাড়িয়ে দাঁড়িয়ে আছে নাফিসা। কেউ একজন এসে ওকে পিছন থেকে ঝাপটে ধরে ওর গলায় কিস করল। নাফিসা ঠায় দাঁড়িয়েই আছে। নাফিসা পিছন দিকে না তাকিয়েই বলল, আপনি ফিরে আসলেন কেন? রাফসান বলল, আমার ফোনটা ভুলে রেখে গিয়েছিলাম, এসে দেখি কাজের বুয়া দরজা বন্ধ করে চলে যাচ্ছিল। বললাম চাবিটি দেন, আর বাসায় কেউ আছে? তোর কথা শুধু বলল, তোকে খুঁজতেই এখানে এসে পেয়ে যাই। আপনার তো স্ত্রী আছে, আমাকে জড়িয়ে ধরার সময়, কিস করার সময় তাকে একবারও মনে পড়েনি? রাফসান বলল, তোরা সবাই মিলে আমার সাথে কি শুরু করেছিস বলতো? আমি তোকে ভালোবাসি, সেটার কোনো দাম নাই তোর কাছে? নাফিসা পিছন দিকে ফিরে রাফসান কে জড়িয়ে ধরে। খুব দেরি করে ফেলেছেন আপনি। সেদিন ফুফু চাচির কথাগুলো শুনেছিলেন, আমার কথা কেন জানতে আর চেষ্টা করেননি? বড্ড ভুল করে ফেলেছেন।
রাফসান পাগলের মতো কিস করতে থাকে আর বলে আমায় ক্ষমা করে দে। পাখিটা, চলো না আমরা বিয়ে করে ফেলি। আমায় আর কষ্ট দিস না, আমি তোকে ছাড়া অসম্পূর্ণ। এমন সময় কেউ ছাদ থেকে নিচে নেমে গেল। নাফিসা বুঝতে পারল আজ ওর কপালে দুঃখ আছে। নাফিসা একটা স্মিত হাসি দিয়ে বলল, আমরা পরে আলোচনা করব এই বিষয়ে। এখন আপনি বাসায় যান আর সাথে ফুফুকেও নিয়ে যান। নিজের খেয়াল রাখবেন। রাফসান কি যেন ভেবে বলল, তাহলে আম্মুর জন্য অপেক্ষা করতে হবে। উনি চলে আসছেন অলরেডি এতক্ষণে। নাফিসার কপালে চুমু খেয়ে বলল, নিজের খেয়াল রাখিস, আমি জলদি আসব তোকে নিতে বলে রাফসান চলে গেল নিচে। একটু আগে নাফিসা যা দেখল সেটা যদি ভুল না হয় তাহলে রাফসান বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ওর ডাক পড়বে। আরও কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রাফসানের গাড়িটি বের হয়ে গেল বাসা থেকে। এবার যেন নাফিসার চোখের পানির আর বাঁধ মানছে না। আমি নিজেই অলুক্ষণে মেয়ে, আমার সাথে কেমনে আপনাকে জড়াই। জাহানারা উপরে উঠে আসল কোনো কথা না বলে সোজা নাফিসার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিচে নামাতে লাগল। অচমকায় ওর চুলের মুঠি ধরার জন্য ওর ব্যালেন্স আর ঠিক রাখতে না পেরে নিচে পড়ে গেল। ওই অবস্থায় ওকে টানতে টানতে ডাইনিং রুমে এনে সবার সামনে ঝটকা দিয়ে ফেলে দেয়। এমন অচমকা কাণ্ড দেখে বাসার সবাই তো অবাক। বিথি দৌড়ে গিয়ে নাফিসাকে তোলার চেষ্টা করে, কিন্তু সিঁড়িতে পড়ে যাওয়ার কারণে আর উঠতে পারছে না বেচারি মেয়েটা। বিথি জোরে কেঁদে ফেলল আর বলল, কত কষ্ট দিবেন আপাকে আপনি। রাফি বাসায় ছিল না, ফিরতে হয়তো লেট হবে। সাজ্জাদ বলে, কি হয়েছে ওকে মারছ কেন? জাহানারা দাঁত খিচিয়ে বলল, চুপ, একদম কথা বলবে না আমার কথার উপর। বলেই নাফিসাকে আবার হিচড়ে টেনে তুলে গোড়া কয়েক থাপ্পড় মারল। সাজ্জাদ বলছে, কি হয়েছে বলবে তো। ওকে আজ রাফসানকে ছাদে জড়িয়ে ধরতে দেখেছি। আমার মেয়ের সংসার ভাঙ্গতে চাস? বিথি ও সাজ্জাদ চমকে ওঠে বলে, কি সব পাগলের মতো প্রলাপ বকছ? আপা এমন তা করতেই পারে না। করতে পারে না কেন? একবারও মনে হচ্ছে না রাফসান বিকেলে চলে যাওয়ার পর আবার কেন বাসায় আসলো? ও বেচারা কি করে বুঝবে এটা? এই মায়ার খারাপ ইঙ্গিত। এবার সাজ্জাদ গিয়ে নাফিসাকে জিজ্ঞেস করে, কি রে তোর চাচি যা বলল সেগুলো কি সব ঠিক? নাফিসা কষ্টের মধ্যেও স্মিত হেসে উঠল। সাজ্জাদ কি বুঝল না বুঝল আর বলল, এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছি। নাফিসা এবার বলল, আপনি পুষেছেন না, আমার বাবা তার মেয়ের জন্য পুষে রেখে গেছেন। এমন কথা শুনে সাজ্জাদ আর নিজেকে ঠিক রাখতে পারে না। নাফিসাকে ইচ্ছামতো মারতে থাকে। বিথি বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কয়েকটা ম্যারোর গায়ে পড়ল। নাফিসা চিৎকার করে বলে ওঠে, আপনার নিজের সন্তান হলে এভাবে
মারতে পারতেন? অন্যর কথা শুনে আপনাকে বলার কিছুই নাই। নাফিসা বারবার ওর চাচা চাচিকে উত্তেজিত করার চেষ্টা করছে। ওর যে আজ বাঁচার আর আশা নাই। জাহানারা এবার বেশ রেগেই গেল এবং হাতের কাছে কিছু খুঁজছিল। শেষে রান্নাঘর থেকে কাঠের খুন্তি নিয়ে এসে এলোপাথারি মারতে লাগল। এই মহিলা আজ এতটাই বিগড়ে গেছে যে ওকে খুনি করে ফেলবে। নাফিসা সেন্সলেস হয়ে পড়ে যায়। বিথি দৌড়ে গিয়ে ভাইকে ফোন দিয়ে বলে, ভাই জলদি বাসায় আয়, আপাকে আজ মেরাই ফেলল আম্মা। বলেই নাফিসার কাছে গিয়ে বসে পড়ল। আম্মা, আপা কেন? আমি নিজেও আপনাকে কখনো ক্ষমা করব না। কি জানি ভেবে জাহানারা রান্না ঘরে গেল। সাজ্জাদ নাফিসার কাছে এগিয়ে আসলে বিথি চিল্লায় বলল, খবরদার কাছে আসবেন না, আপনারা দুই জনেই পশু। রাফি এক দৌড়ে বাসায় এসে দেখে নাফিসা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর বিথি কেঁদে কেঁদে বলছে, আপা, আপারে ওঠ তুই, ভাইয়া আসলে সব ঠিক হয়ে যাবে। আপার অজ্ঞান থাকলে তো আপা উঠবে। রাফি নাফিসার কাছে গিয়ে বিথি কে বলল ওকে কে এভাবে মারছে? এমন সময় জাহানারা এক বাটি গরম তেল আনছে আর জোরে জোরে বলছে, তোর রূপের কারণে মরদ মানুষকে ফাঁসাস, তাই না? এবার তোর দেমাগ যদি না ভাঙছি। এই কথা শুনে বিথি আতকে ওঠে। ওর ভাইয়ের দিকে তাকায়। রাফি ও কিছু হুঁশ না পেয়ে সামনের থাকা টুলটি মায়ের দিকে ঠেলে দিল। অমনি জাহানারা উষ্ঠা খেয়ে পড়ে গেল আর গরম তেলের কিছু ছিটা ওর পায়ে এসে পড়ে। রাফি সেদিকে খেয়াল না দিয়ে বলল, পাগল হয়ে গেছো? আর একবার এদিকে আসলে আমি ভুলে যাব তুমি আমার মা। সাজ্জাদ জাহানারার কাছে ছুটে গেল আর জাহানারা চিল্লে যাচ্ছে, বাবাগো মরে গেলাম, আমার নিজের ছেলেই আজ আমার শত্রু, শুধু ওই শয়তান মেয়ের জন্য। নাফিসাকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে বিথিকে বলল, ওর অজ্ঞান ফিরানোর চেষ্টা কর, আমি একটু পর আসছি, আর দরজা লাগিয়ে দে, আমি না ডাকা অবধি দরজা খুলবি না বলেই রাফি চলে গেল। বিথি তো কেঁদেই চলছে আর বলছে, আপা ওঠ রে, আল্লাহ কেন তোর সাথে এমনটা করে? কিছুক্ষণ পরে রাফি ফিরে আসল এসে দেখল নাফিসার অজ্ঞান ফিরছে। ওকে জলদি ওষুধ খেয়ে দেয় আর স্যাভলন লাগিয়ে দিচ্ছে। রাত 2:45 মিনিটের দিকে নাফিসার ঘুম ভেঙে যায় দেখে নিচে রাফি এবং ওর সাথে বিথি ঘুমে আছে। ধীরে ধীরে ওঠে এবং অনুভব করে ব্যথা অনেকটা কমে গেছে। রাফি আর বিথির কাছে একটা চিঠি লিখে বলে, আমার কারো উপর কোনো রাগ নেই, যার দুনিয়াতে মা বাবা থাকে না তার মতো অসহায় আর কেউ নেই। 3টার পর বাসা থেকে বের হয় নাফিসা। উদ্দেশ্য নদীর দিকে ডুব দিয়ে মরে যাওয়া, কারণ এতে সহজ হবে মরতে। সাঁতার জানে না, তার উপর বর্ষাকালের ভরা নদী। মৃত্যুই সবকিছুর সমাধান হতে পারে না। বাসা থেকে নদীর পথ মায় 10 মিনিট, কিন্তু এতটুকু আসতে নাফিসা হাঁপিয়ে ওঠে।
পাটা বাজেভাবে মচকে গেছে, তাই হাঁটতে বেশ কষ্ট করতে হয়েছে। নদীর পাড়ে একটা ঢালু জায়গায় এসে বসল। পুরনো কথা মনে হতেই কাঁদতে লাগল খুব। মা, আমি তোমার কাছে আসছি আর কিছুক্ষণ পর বলে উঠে পড়ল। নাফিসারর মনে হচ্ছে আশেপাশে ভয়ঙ্কর কিছু একটা জিনিস আছে যে ওর সামনে আসতে চায়। একদম নদীর পাড়ে গিয়ে ওর পানি দিয়ে অজু করে নেয়। আল্লাহ মাফ করে দিও, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই মৃত্যুই আমার একমায় পথ বলেই পানিতে নেমে গেল। কোথা থেকে এক মেয়ে দৌড়ে এসে বলে, নাফিসা। ওই অবস্থায় পিছন ফিরে দেখে একটা 2930 বছরের মতো মহিলা দাঁড়িয়ে আছে। দেখে খুব অবাক নাফিসা। এই অপরিচিত মহিলা কে? আর আমার নামই বা জানল কেমন করে? নাফিসা সেটা কেয়ার না করে আবার নিজের কাজে মন দিল। মেয়েটা যখন দেখল কিছুই দিয়ে কিছু হচ্ছে না, তখন চট করে বলে উঠল, নাফিসা, তোমার মাকে দেখতে চাও না? নাফিসা চমকে রুড়ে দাঁড়াল এবং ভাবল, ইনি আমার মাকে চিনল কেমন করে। নাফিসা উঠতে যাবে অমনি সম্পূর্ণ পানিতে ডুবে যায়। মেয়েটি কি না ভেবেই লাফ দেয় এবং দ্রুত ওকে নিয়ে কিনারে উঠে আসে। মরার এত শখ তোমার? জানারও বাহিরে অনেক গল্প আছে যেগুলো তোমার জানা উচিত বলে আমার মনে হয়। মহিলাটি ওকে কোলে তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়। নাফিসা বলল, এটা কোনো জায়গা আমি তো চিনি না, আর আমাকে কেমনে কোলে নিলেন তাও আপনি? মেয়ে হয়ে? মেয়েটি বলল, হাতে একদম সময় নেই, তোমাকে কিছু জিনিস দিতে এসেছি এবং দেখাতেও। মেয়েটি নাফিসার সামনে একটা আগুন গোলক তৈরি করে, যার ভিতর নাফিসা দেখল অনেকগুলো বিশ্রী পশু মিলে একটা মহিলাকে ধরে আছে। মহিলাটি ছটফট করছে ছাড়ানোর জন্য, আর চারদিকে আগুন জ্বলছে। এমন সময় একটি পুরুষ এসে তাকে টেনে বের করতে চাইল, কিন্তু তাকে বের করতে পারল না। দুইজনেই মারা গেল, সব শেষ হয়ে গেল। নাফিসা চিৎকার দিয়ে উঠল, বাবা বলে, কারণ পুরুষটি তার বাবা ছিল। তাহলে কাছের নারীটি ওর মা, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। নাফিসা গর্জে উঠে বলে, কে মেরেছে এভাবে আমার মা বাবা? কে? মেয়েটি বলল, এর প্রশ্নর উত্তর না নিয়েই মরতে গিয়েছিলে। এদেরকে শাস্তি না দিয়েই। নাফিসা বলল, বোন, আমার ভুল হয়ে গেছে, আমাকে খুলে বলুন সব। মেয়েটির চোখে পানি দেখে নাফিসা বলল, বোন, আপনি কাঁদছেন কেন? মেয়েটি চোখ মুছে বলে, আমার নাম মারিয়াম। তোমাকে কিছু দেওয়ার ছিল। যে এটা সংগ্রহ করছে সে কোথায় আছে আমি জানি না, কিন্তু এটা আমার কাছে আমানত রেখেছিল। একটা রূপোর বক্স। মারিয়াম নাফিসাকে দিয়ে বলে, এটা নাও, আর কোনো নিরাপদ জায়গায় যখন যাবা তখন একা এটা খুলবা। মনে রেখ, তুমি ছাড়া এটা কেউ খুলতে পারবে না। এখানে দুইজন আলাদা আলাদা মায়া করে সুরক্ষা কবচ দিয়ে আটকিয়েছে, তাই কারো জন্য এটা খোলা সম্ভব হবে না। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন এখান থেকে বের হইতে হবে। নাফিসার মনে হাজার প্রশ্ন মনে জাগে, কিন্তু কিছু না বলে মারিয়াম
কে অনুসরণ করে চলতে থাকে। মারিয়াম বাস স্ট্যান্ডে এসে বলল, বাসে উঠে পড়। একটা ঠিকানা লিখে ওর হাতে দিল এবং একটা চিঠি দিল। ওকে বলল, চিঠিটা আশা করি তুমি সেই বাসায় গিয়ে দেখাবা। আর চিঠিটি খুলবা না। বাস থেকে নেমে একটু ওয়েট করবে, তাহলে একজন নিতে আসবে, তার সাথে চুপ করে চলে যাবে। আশা করি তোমার একটা ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। নাফিসা বলল, বোন আপনি যাবেন না? না বোন, যদি বেঁচে থাকি আমার প্রয়োজনে তোমার সাথে দেখা করব। জানি না এরপর আমি বেঁচে থাকব কি না। নাফিসাকে একটা লকেট ওর গলা থেকে খুলে পরিয়ে দিয়ে বলে, এটা সব সময় কাছে রাখবা, কারণ সামনে তোমার ভয়াবহ বিপদ। আশা করি এই লকেট তোমায় বিপদে সাহায্য করবে। একটু পর বাস চলে আসে। নাফিসাকে বাসে উঠাই দিয়ে একটা ব্যাগ দেয় ওর হাতে। এখানে কিছু তোমার প্রয়োজনীয় জিনিস আছে, ভালো থেক। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেও। নাফিসা ওর চলে যাওয়া দেখে শুধু পুরো দিন ও রাত না খাওয়া শরীর নিয়ে বেশ ক্লান্ত, তাই বাস ছেড়ে দিতেই জলদি ঘুমিয়ে পড়ল। দূরে আজানের শব্দ শোনা যাচ্ছে। এমন সময় বিথির ঘুম ভেঙে যায়। বিছানায় নাফিসা নেই দেখে ওর বুক ধড়পড় করে ওঠে। রাফিকে ডাকতে থাকে বিথি। রাফি ধপ করে উঠে পড়ে এবং বিথির দিকে তাকিয়ে থাকে। ভাইয়া আপা নাইরে চলে গেছে বলে কেঁদে উঠল ফুফিয়ে। রাফি ঘুম চোখে তাকিয়ে আছে বিথির হাতে একটি চিঠি দেখে। রাফি চিঠিটা পড়ে যেন মাথাটা ঘুরে গেল। লাফ দিয়ে উঠে বাহিরে যায় এবং দেখে দরজা খোলা। মা বাবাকে গিয়ে ডাক দেয়। সাজ্জাদ উঠে এসে বিরক্ত স্বরে বলে, কি হইছে? বাবা, নাফিসা নেই, বাসা ছেড়ে চলে গেছে বলে চিঠিটা দেখায়। সাজ্জাদ চিঠি দেখে চুপ করে যায় এবং জাহানারাকে ডেকে বলল, নাফিসা বাসা থেকে চলে গেছে। জাহানারার রিয়াক্ট দেখার মতো। জাহানারা চেঁচিয়ে উঠল এবং বলল, কয়দিন বাহিয়ে গিয়া থাকবো এমনি, 2 দিন পর আসবে ফিরে। এবার আসলে ঝেঁটিয়ে বিদায় করব। গিয়ে দেখ কোনো নাঙ্গের বাসায় গিয়ে উঠছে, কেউ জায়গা দেবে না ওই বিয়াদব মেয়েকে। রাফি শুধু মায়ের কথা শুনল কিন্তু কিছু না বলে বাহিরে ওকে খুঁজতে চলে গেল। বিথি রুম থেকে বেরিয়ে এসে বলল, এবার তোমার সুখ হইছে? আর শোন, আমার জাত গোষ্ঠী তোমার জাতের থেকেও ভালো। কদিন আগে না তোমার ভাইয়ের মেয়ে বের হয়ে গেল? আর তাছাড়া তেমার 2 ভাইয়ের মেয়েরা তো বের হয়ে গিয়েছে নাঙ্গের সাথে। মানুষ 1-2 জন যায় তাই বলে বাসা থেকে 3টা যায় না। আবার ওই মুখে প্রশংসা করে। ওই বংশের মেয়ে তুমি, আর কতই ভালো তোমার ব্যবহার হবে। তোমার কথাগুলো আপাকে বলার জন্য তোমার লজ্জা হওয়া উচিত। আজ যেন বিথি পাগল হয়ে যাচ্ছে। আজ শুধু বাবা একটা কথা বলুক, বাবাকেও ছাড়বে না সে। কি পাইছেটা কি এরা? রাফি অনেকক্ষণ পরে বাসায় চলে। আসল রাফিকে দেখে সাজ্জাদ দৌড়ে গিয়ে বলল, বাবা, মেয়েটারে কি পাইছিস?
এবার বিথিকে পায় কে? চিল্লে বাড়ি যেন মাথায় তুলল আর বলল, কেন? কাল মারার সময় মনে ছিল না? এত বড় মেয়ের গায়ে কিভাবে হাত তোলেন? আপনার লজ্জা হওয়া উচিত। আরে বাড়িতে কুকুর বিড়াল থাকলেও মায়া জন্মে কিন্তু আপনাদের ভিতর তার জন্য ছিটা পরিমাণ ও মায়া নেই। মনে রাখেন, আল্লাহ তার কর্মের 10 গুণ ফিরে দিবেন। জাহানারা বলল, আমার নিজেদের সন্তান নিজের শত্রু হয়ে গেছে। কোনো দিন ওর ভালো হবে না বললে ঘুরে দাঁড়াতেই সাজ্জাদ ওর গালে চড় বসিয়ে দেয়। জাহানারা বলল, তুমি আমাকে মারলে। আরে আগে তোমাকে আমার শাসন করা উচিত ছিল। এতদিন পারিনি, এটা আমার ব্যর্থতা। আল্লাহ এখানে আমার সবাই শত্রু। আমাকে ওঠায় নাও। আমি বাসায় থাকব না, বাবার বাড়ি যাব। ওই অলক্ষণে মেয়ে চলে গেছে, আমার সংসার শেষ করে গেছে। রাফির কিছু ভালো লাগছে না, ওখান থেকে চলে নিজের রুমে আসে আর ফুফুকে গিয়ে কল দেয়। রেহেনা কল রিসিভ করে বলে, বাসার সবাই ভালো আছে তো? কিছু ভালো নেই বলে কাল রাতে ঘটনা সহ সব বলল। রেহেনা কল কেটে সোজা রাফসানের রুমে যায় এবং ওর গালে ঠাস করে একটা চড় দেয়। চড়ের শব্দে সুমিও আসে। মা, ওকে মারছ কেন? রাফসানকে বলল, তুই শেষে মেয়েটাকে এভাবে শেষ করলি বলে সব কাহিনী বলল। রাফসান ভেবে পেল না কি বলবে। ওর যে বুক ফেটে যাচ্ছে। সুমি অন্য রুমে কেঁদেই যাচ্ছে আর ভাবছে, রাফসান আমাকে দূরে সরিয়ে রাখত একটা মেয়ের জন্য, কিন্তু সে মেয়ে যে নিজের বোন সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। আগে যদি জানত তাহলে কোনো দিনও এই বিয়েটা করত না। সময় গেলে সাধন হবে না ফকির। লালন শাহ এই কথাটি অক্ষরে অক্ষরে ফলে যায়। রাফিদের পার্ট আপাতত এখানেই শেষ। হঠাৎ একটা ধাক্কায় বাস থেমে যায়। সাথে সাথে সামনের দিকে বেশ ঝুঁকে যায় আর ঘুম ভেঙে যায়। বাসের হেল্পার ড্রাইভারকে বলে, ওস্তাদ, কি হইল? কি জানি কার সাথে যেন ধাক্কা লাগল। এমন সময় একটা লোক দরজায় ধাক্কা দিল। হেল্পার দরজা খুলে দিল। লোকটি কোনো কথা না বলেই বাসে উঠে পড়ল। হেল্পার তো অবাক। বলা নাই কওয়া নাই, মিঠা পড়লেন ক্যা? লোকটির গায়ে চাদর দিয়ে ঢাকা ছিল। বলল, এই তো সামনে যাব, আপনারা চলেন। লোকটি এগিয়ে এসে পিছন সারিতে বসল। আবার বাস স্টার্ট করল ড্রাইভার। আর কিছু দূর যেতেই টিকিট ম্যান পিছন থেকে হাউমাউ করে চিল্লে, সামনের দিকে আসল। ড্রাইভার, হেল্পার সহ সবাই পিছন ফিলে যা দেখল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। চলবে।